বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2 ইসরায়েলি। ট্রাম্পের গালিগালাজের জবাবে ইরানের পাল্টা খোঁচা। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার চূড়ান্ত হুঁশিয়ারি। এবারে ইরানের 3 শব্দের বার্তা দেখে আঁতকে উঠলেন ট্রাম্প। চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিশোধ নিতে এবার ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তেহরান। শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বহুতল ভবন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস নিশ্চিত করেছে ধ্বংসস্তূপের নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন আরও 2 জন। গত কয়েক ঘন্টায় 8 দফায় চালানো এই নজিরবিহীন আক্রমণে শুধু হাইফা নয়, কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল ও তেল আবিবও। হোম ফ্রন্ট কমান্ডের উত্তরাধিকারীরা যখন প্রাণীর ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন, ঠিক তখনই পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক আর অনিশ্চয়তা। ইরানের এই বিধ্বংসী পাল্টা জবাব কি তবে যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে? ইরানি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের বন্দরনগরী হাইফা শহর। এই হামলায় একটি বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও 2 জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত হানে। এর আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিশোধ নিতে 8 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই ব্যাপক আক্রমণের মধ্যে ইসরায়েল, হাইফা এবং তেল আবিবে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। হোম ফ্রন্ট কমান্ডের উদ্ধারকারী দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের উদ্ধার করেছে এবং নিখোঁজ বাকি 2 জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। তেল আবিব অঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা পুরো ইসরায়েলে এক ভয়াবহ ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ছাপিয়ে এবার শুরু হয়েছে নজিরবিহীন এক শব্দযুদ্ধ। ইরানকে অশালীন ভাষা আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে। অর্থাৎ ওই দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতুগুলো গুঁড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের এই নরক নামিয়ে আনার বার্তার বিপরীতে এবারে রীতিমতো ব্যঙ্গাত্মক পাল্টা জবাব দিয়েছে তেহরান। 1980 সালে ইরানে মার্কিন কমান্ডোদের ঐতিহাসিক ব্যর্থতা অপারেশন ইগল ক্লু এর কথা মনে করিয়ে দিয়ে ইরানি দূতাবাস লিখেছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। তাবাস মরুভূমির কথা মনে আছে তো? অ্যাপস্টেইন কেলেঙ্কারি থেকে শুরু করে ইসরায়েলি গণহত্যায় সমর্থন, হোয়াইট হাউসের কর্মকর্তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ব্যর্থতা টেনে এনে তেহরানের এই তীক্ষ্ণ বিদ্রূপ কি তবে 2 দেশের সংঘাতকে এক কদর্য মোড় দিল? মধ্যপ্রাচ্যে প্রলয়ঙ্কারী যুদ্ধের ময়দান ছাপিয়ে এবার শুরু হয়েছে নজিরবিহীন এক শব্দযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে অশালীন ভাষায় পাগল হারামি সম্বোধন করে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, অর্থাৎ ওই দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো মার্কিন হামলায় গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের সাফ কথা, হরমুজ প্রণালী উন্মুক্ত করো, নয়তো নরকে বসবাসের জন্য প্রস্তুত হও। ট্রাম্পের এই গালিগালাজপূর্ণ হুমকির বিপরীতে তেহরান রীতিমতো ব্যঙ্গাত্মক ও বিদ্রুপাত্মক পাল্টা জবাব দিয়েছে। ইরানি দূতাবাস 1980 সালে ইরানে মার্কিন জিম্মিদের উদ্ধারে গিয়ে কমান্ডোদের ঐতিহাসিক ব্যর্থতা অপারেশন ইগল ক্লোর কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। তাবাস মরুভূমির কথা মনে আছে তো? এছাড়া মার্কিন হোয়াইট হাউসের কর্মকর্তাদের উপর পাল্টা আক্রমণ করে তারা ইসরায়েলি গণহত্যায় সমর্থন এবং এমনকি অ্যাপস্টেইন কেলেঙ্কারির মতো স্পর্শকাতর প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেছে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের বারুদে এবারে সরাসরি ঘি ঢালল মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশালীন ভাষায় দেওয়া নরক নামানোর হুমকির কড়া জবাব দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ শীর্ষ কূটনীতিক সের্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে আলাপকালে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনকে অবিলম্বে এই আলটিমেটামের ভাষা পরিহার করতে হবে। মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতু গুঁড়িয়ে দেওয়ার যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন তাকে চরম দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে রাশিয়া সতর্ক করেছে যে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের শেষ সুযোগটিও নষ্ট করে দিচ্ছে হোয়াইট হাউস। পুতিন প্রশাসনের এই সরাসরি অবস্থান কি তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক বৃহত্তর বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে?
ইরান ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির শীর্ষ কূটনীতিক সার্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে টেলিফোনে কথা বলেছেন। ল্যাভরভ স্পষ্ট করেছেন যে ওয়াশিংটনকে অবিলম্বে আলটিমেটামের ভাষা পরিহার করতে হবে এবং পরিস্থিতি শান্ত করতে আলোচনার পথে ফিরতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে ট্রাম্প সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষা ব্যবহার করে হুমকি দিয়েছেন যে মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে এবং দেশটিতে এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের এই নরক নামানোর হুমকির বিপরীতে রাশিয়া এবং ইরান উভয় দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আলটিমেটামের নীতি থেকে সরে না আসে তবে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্টাংশ সুযোগগুলো নষ্ট হয়ে যাবে। গড ইজ গুড মাত্র 3টি শব্দের একটি রেডিও বার্তায় কি তবে ইরানের গহীন পাহাড়ে নিখোঁজ মার্কিন বিমান সেনার প্রাণ বাঁচালো? গত 3 এপ্রিল ইরানি বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানের সেই ক্রু সদস্যকে নিয়ে দীর্ঘ 48 ঘন্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার অবসান হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন, নিখোঁজ সেনার পাঠানো সেই সংক্ষিপ্ত বার্তাটি শুনে শুরুতে খোদ হোয়াইট হাউস একে ইরানিদের পাতা ফাঁদ বলে সন্দেহ করেছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে আহত অবস্থায় 7000 ফুট উঁচু পাহাড়ের ফাটলে আত্মগোপন করে থাকা ওই সেনাকে শনাক্ত করতে সিআইএ এর অত্যাধুনিক প্রযুক্তি আর বিশেষ কমান্ডো বাহিনীর এক দুঃসাহসিক নৈশ অভিযান চালাতে হয়েছে। শত্রু বেষ্টিত পাহাড়ে একা এক বিমান সেনা টিকে থাকা আর ওয়াশিংটনের সেই রহস্যময় সংকেত কি তবে যুদ্ধের ময়দানে নতুন কোনো বীরত্বের জন্ম দিল? 3 শব্দের একটি বার্তার মাধ্যমে ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ বিমান সেনাকে উদ্ধার অভিযানে সফল হয়েছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওই বিমান সেনা রেডিওতে একটি অস্বাভাবিক সংক্ষিপ্ত বার্তা পাঠান, যা শুনে শুরুতে ট্রাম্প একে ইরানিদের পাতা কোনো ফাঁদ বলে সন্দেহ করেছিলেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সেই বার্তাটি ছিল গড ইজ গুড, যা ট্রাম্পের কানে কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একই তথ্য নিশ্চিত করেছেন। ইরানি ও মার্কিন উভয় বাহিনীর তল্লাশির মুখে ওই বিমান সেনা পাহাড়ের ফাটলে আত্মগোপন করে 7000 ফুট উঁচু পর্যন্ত উঠে যান এবং 24 ঘন্টারও বেশি সময় নিজের অবস্থান যুক্তরাষ্ট্রকেও জানতে দেননি। শেষে সিআইএ এর উন্নত প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয় এবং হোয়াইট হাউস ও পেন্টাগনের সমন্বয়ে শনিবার রাতে একটি বিশেষ কমান্ডো দল তাকে উদ্ধার করে। এর আগে 3রা এপ্রিল দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে ওই যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলটকে দ্রুত উদ্ধার করা গেলেও ওই কর্মকর্তাকে খুঁজে পেতে টানা 2 দিন সময় লেগেছিল। একদিকে সবকিছু ধ্বংস করার চরম হুঁশিয়ারি, অন্যদিকে সাধারণ ক্ষমা আর আলোচনার প্রস্তাব। ইরান ইস্যুতে এখন কি তবে চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটামের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্পের দ্বিমুখী অবস্থান বিশ্বজুড়ে জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। একদিকে তিনি ইরানের তেল সম্পদ দখলের হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে শোনা যাচ্ছে নেপথ্য কূটনীতির গুঞ্জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতোমধ্যে মিশর, পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় ইরানি প্রতিনিধিদের সাথে গোপন আলোচনা শুরু করেছে। এমনকি খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে খুদে বার্তার মাধ্যমে সরাসরি যোগাযোগের দাবিও করছে কিছু সূত্র। যুদ্ধের দামামা নাকি টেবিলের সমঝোতা, কোন পথে হাঁটছে হোয়াইট হাউস? চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একযোগে হুমকি ও আলোচনার কৌশল অব্যাহত রেখেছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটামের শেষ সময়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সবকিছু উড়িয়ে দেওয়া হবে এবং তেল সম্পদ দখলের পদক্ষেপ নেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি জানান, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় তাদের জন্য সাধারণ ক্ষমাও ঘোষণা করা হয়েছে। একদিকে তিনি সবকিছু ধ্বংস করার কথা বলছেন, অন্যদিকে আবার আলোচনার কথাও বলছেন। ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থান আরও স্পষ্ট হয় আরেকটি সাক্ষাৎকারে। সেখানে তিনি জানান, তার ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইরানি আলোচকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় মধ্যস্থকারী হিসেবে মিশর, পাকিস্তান ও তুরস্ক ভূমিকা রাখছে। অন্যদিকে একটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি টেক্সট মেসেজের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ করছেন, যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ইরান কি তবে ধ্বংসের দোরগোড়ায়?
তেহরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী মঙ্গলবার পূর্ব উপকূলীয় সময় রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে ইরানের কোনো অবকাঠামো আর অক্ষত থাকবে না। ট্রাম্পের ভাষায়, আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, যা ইরানকে এক নরককুণ্ডে পরিণত করবে। গত 28 ফেব্রুয়ারি থেকে চলা এই সংকটে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে $100 ছাড়িয়েছে। একদিকে অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে রাশিয়ার উদ্বেগ ট্রাম্পের এই মরণ কামড় কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? ইরান আগামী 48 ঘন্টার মধ্যে কোনো চুক্তিতে রাজি না হলে দেশটিকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার চূড়ান্ত হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে ইরানকে দেওয়া সময়সীমা এখন আর কয়েক সপ্তাহ নয়, বরং মাত্র কয়েকদিনের। ট্রাম্পের দাবি, ইরান ইতিমধ্যেই তছনছ হয়ে গেছে এবং পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রতিদিন নতুন নতুন সেতু ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, পূর্ব উপকূলীয় সময়ে মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের কোনো অবকাঠামোই আর অক্ষত থাকবে না। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ওই সময়ের মধ্যে ইরান কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এদিকে গত 28 ফেব্রুয়ারি থেকে চলা এই সংকটে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার এই প্রকাশ্য হুমকিতে রাশিয়া ও চীন সহ আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অধিকাংশ কর্মকর্তা মনে করেন, ইরানের মোট 2500 ক্ষেপণাস্ত্রের মধ্যে এখন মাত্র কয়েকশো অবশিষ্ট আছে, যা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে আইডিএফ এর কিছু সূত্র দ্য জেরুজালেম পোস্টের কাছে স্বীকার করেছে, ইরানের বর্তমান অস্ত্র ভান্ডার সম্পর্কে আসলে নিশ্চিতভাবে কেউ কিছু জানে না। গত 4 এপ্রিল রাতে চ্যানেল 12 এর একটি প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা দাবি করেন, ইরানের কাছে এখনো 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তথ্যটি আইডিএফ এর আগের অনুমানের সম্পূর্ণ বিপরীত। এখন বড় প্রশ্ন হলো, ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কতটি শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে? এর অনেকগুলো হয়তো ধ্বংস হয়নি, বরং সাময়িকভাবে ইরানের নাগালের বাইরে চলে গেছে। এই প্রশ্নের গভীরে আরো একটি বিষয় রয়েছে, ধ্বংসস্তূপের ধস কি সামান্য নাকি অনেক বড় আকারের? এর উপরেই নির্ভর করছে ইরান কত দ্রুত বা আদৌ এই ক্ষেপণাস্ত্রগুলো আবারও ব্যবহারের উপযোগী করতে পারবে কিনা। বিদেশি সূত্রের তথ্য মতে কোনো ক্ষেত্রে ইরান বুলডোজার টিম ও বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে ধসে পড়া ক্ষেপণাস্ত্র ইউনিট বা সাইলো একদিনের কম সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব। এ ধরনের পরিস্থিতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কেবল দীর্ঘমেয়াদী মজুদ হিসেবে নয়, বরং স্বল্প মেয়াদের মধ্যে পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে উঠতে পারে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র বিষয়টি সম্পূর্ণ আলাদা। ইরানে কতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছে এবং কতটি মাটির নিচে চাপা পড়ে অকেজো হয়ে আছে তা নিয়ে আইডিএফ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। তাদের হিসাবে ইরানের প্রায় 70-80% লঞ্চার অন্তত সাময়িকভাবে অকেজো হয়েছে। এর মধ্যে 50% ধ্বংস হয়েছে এবং বাকি 50% ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে বিভ্রান্তিকর বিষয় হলো, মাঝে মধ্যে যুক্তরাষ্ট্র ও আইডিএফ দাবি করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 90% হ্রাস পেয়েছে, কিন্তু আবার অন্য সময় দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার সাময়িকভাবে আবারও বেড়ে গেছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের 4র্থ দিনের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার হার দৈনিক 20টির নিচে নেমে আসে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি আরো কমেছে। এইসব অমীমাংসিত প্রশ্নের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে আসলে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তার সুনির্দিষ্ট সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে। এত সব প্রশ্ন থাকা সত্ত্বেও কিছু নির্দিষ্ট সংখ্যা এই পরিস্থিতি বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ইসরায়েল জানে যে ইরান তাদের লক্ষ্য করে 500-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো জানিয়েছে ইরান তাদের উপর সব মিলিয়ে প্রায় 1300 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফ এর দাবি অনুযায়ী যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় 2500 ক্ষেপণাস্ত্র ছিল। সেই হিসেবে ইসরায়েলি বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস না করলেও এখন ইরানের হাতে 700-র কম ক্ষেপণাস্ত্র থাকার কথা। আর আইডিএফ যদি অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে থাকে, তবে ইরানের হাতে এখন মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে।
তবে এখনো একটি সম্ভাবনা রয়ে গেছে যে আইডিএফ যুদ্ধ শুরুর সময় ইরানের মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা কম অনুমান করেছিল। এর আগেও এমনটি ঘটেছে। 2025 সালের জুনে আইডিএফ বলেছিল ইরানের কাছে 2500 ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু কয়েক মাস পর তারা সেই সংখ্যা সংশোধন করে 3000 বলেছিল। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ মিসাইল বাংকার ও মজুতের ঘাঁটি খুঁড়ে বের করে ফেলেছেন ইরানি কর্মীরা। হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা সেগুলোকে ফের ব্যবহারের উপযোগী করে তুলছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের হাতে এখন বিপুল পরিমাণ মিসাইল ও ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার মজুত রয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউস ও পেন্টাগন দাবি করেছিল, যুদ্ধের 5 সপ্তাহে ইরানের 11,000 লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং তাতে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে আমেরিকার। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অবশ্য এই দাবির সঙ্গে পুরোপুরি একমত হতে পারছে না। তাদের মতে ইরানের মিসাইল সক্ষমতা শক্তি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য থেকে আমেরিকা এখনো অনেকটাই দূরে। হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল ও লঞ্চার দিয়ে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে আঘাত হানার সক্ষমতা ইরানের এখনো রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের মিসাইল ও ড্রোন হামলার হার 90% কমেছে। ইরানের নৌবাহিনী কার্যত নিশ্চিহ্ন। তাদের উৎপাদন কেন্দ্রগুলোর 2/3 ক্ষতিগ্রস্ত বা ধ্বংস এবং ইরানের আকাশে এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য। তবে মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরানের হামলা কমে যাওয়ার নেপথ্যে অন্য কারণ থাকতে পারে। তাদের মতে হামলা থেকে বাঁচাতেই অধিকাংশ মিসাইল লঞ্চার পাহাড়ের গুহা বা মাটির নিচে গোপন বাংকারে লুকিয়ে ফেলেছে ইরান। সুযোগ বুঝে সেগুলো ফের ব্যবহার করা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরান তাদের মিসাইল ছোড়ার সক্ষমতা যথাসম্ভব অক্ষত রাখার চেষ্টা চালাচ্ছে। এই উদ্দেশ্য মূলত দুটি যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখা এবং যুদ্ধ থামার পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা। অস্ত্রের মজুত কমলেও বা লঞ্চার ব্যবহার হ্রাস টানলেও ইসরায়েলের উপর হামলা থামায়নি তেহরান। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের তথ্য মতে ইসরায়েলকে লক্ষ্য করে দৈনিক গড়ে 20টি মিসাইল ছুটছে ইরান, কখনো একটি বা দুটি করে ছোড়া হচ্ছে। গত 3 এপ্রিল এক পশ্চিমা কর্মকর্তা অবশ্য দাবি করেন, প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল ও 50 থেকে 100টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ছুটছে ইরান। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে দ্বন্দ্ব রয়ে গেছে, কারণ বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে নকল বা ছদ্মবেশী মিসাইল লঞ্চার ব্যবহার করছে তেহরান। ফলে আমেরিকা যেসব লঞ্চার ধ্বংসের দাবি করছে তার মধ্যে কতগুলো আসল তা নিয়ে সংশয় রয়েছে। যুদ্ধের আগে ইরানের হাতে ঠিক কত সংখ্যক লঞ্চার ছিল তার নিখুঁত পরিসংখ্যানও ওয়াশিংটনের কাছে নেই। ফলে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পাহাড়ের গুহা বা ভূগর্ভস্থ বাংকারে ঠিক কতগুলো লঞ্চার থাকতে পারে তার সঠিক মূল্যায়ন করাও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মনে হলেও আদতে অনেক বাংকার, গুহা বা সাইলো পুরোপুরি ধ্বংস হয়নি। ইরান দ্রুত মাটি খুঁড়ে সেই লঞ্চারগুলো বের করে ফের ব্যবহার করতে পারছে। এর আগে সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের অর্ধেক মিসাইল লঞ্চারই এখনো অক্ষত রয়েছে। গোয়েন্দা রিপোর্টও সে ইঙ্গিতই দিচ্ছে, যদিও নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, ইরান বুলডোজার ব্যবহার করে ভূগর্ভস্থ বাংকারে চাপা পড়া লঞ্চারগুলো খুঁড়ে বের করে আনছে। চলতি সপ্তাহে ইহুদিদের ধর্মীয় উৎসব পাস ওভার উদযাপন অনুষ্ঠানে এক জোরালো ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই ভাষণে ইহুদিদের জয়ের ইতিহাস তুলে ধরে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিয়েছে। কিন্তু তার সেই ভাষণের কয়েক ঘন্টা না পেরোতেই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালায় ইরান। পণ্ড হয়ে যায় পাস ওভার উৎসব, যা কিনা নেতানিয়াহুর ভাষণের সম্পূর্ণ বিপরীত। এ ঘটনার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিড নেতানিয়াহুর ভাষণকে অহংকারী বলে কটাক্ষ করেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগেও খামেনির অধীনে ইরান ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। 1 মাস পরও তেমন কোনো পরিবর্তন হয়নি। নেতানিয়াহু কোনো কৌশলগত সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি আসলে সেই সক্ষমতাই রাখেন না। এদিকে যুদ্ধ শুরুর দিকে নেতানিয়াহু সরকারের প্রতি দেশটির জনগণের যে সমর্থন ছিল, সেই সমর্থনও এখন কমতে শুরু করেছে। রাজনৈতিক দল ও জনগণের মধ্যেও বাড়ছে বিভাজন। বিভিন্ন জরিপের তথ্য বলছে, বেশিরভাগ ইসরায়েলি এখনও এই যুদ্ধকে সমর্থন করলেও লক্ষ্য অর্জনের ব্যাপারে আস্থা কমেছে।
ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের এক জরিপ অনুযায়ী যুদ্ধের শুরুতে প্রায় 70% মানুষ মনে করতেন এই অভিযানে ইরানের সরকার ভেঙে পড়বে, কিন্তু এই কদিনের যুদ্ধের পর সেই সংখ্যা এখন 43.5% নেমে দাঁড়িয়েছে। একইভাবে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বড় ক্ষতি করতে পারবে 62% ইসরায়েলি আগে এমনটি বিশ্বাস করলেও সেটি এখন 48% নেমে দাঁড়িয়েছে। প্রত্যাশা কমেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংসের বিষয়েও। পূর্বে 73% মানুষ এমন প্রত্যাশা করলেও এখন এই সংখ্যা মাত্র 57%। একইভাবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব কিনা এমন প্রশ্নেও সমানভাবে বিভক্ত ইসরায়েলিরা। যুদ্ধ নিয়ে ইসরায়েলিদের চলমান আস্থাহীনতার মাঝে বেড়েছে রাজনৈতিক বিভক্তিও। অক্টোবরের নির্বাচনের আগে জোটের মিত্রদের বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছে নেতানিয়াহু সরকার, যার ফলে শিক্ষা স্বাস্থ্য খাতে খরচ কমাতে হয়েছে, বিপরীতে বাড়াতে হয়েছে কর, যার তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। নেতানিয়াহু সরকারের শেষ সময়ের এই বাজেটকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেপরোয়া ও অজায়নবাদী বাজেট বলে সমালোচনা করেছেন তিনি। সামরিক নিয়োগ সংক্রান্ত একটি আইন নিয়েও বিতর্কের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। যে আইনে রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি বহাল থাকার কথা বলা হচ্ছে, অথচ ইসরায়েলি সেনাবাহিনীতে এখন প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে। অবস্থা এমন যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির সতর্ক করে বলেছেন, যদি রক্ষণশীলদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আইন না আনা হয় এবং বর্তমান সেনাদের দায়িত্ব না বাড়ানো হয়, তাহলে সেনাবাহিনী ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। যা নিয়ে সাবেক সেনাপ্রধান গাদি আইজনকট বলেন, একদিকে যারা সেনাবাহিনী এড়িয়ে যাচ্ছে তাদের পুরস্কৃত করা হচ্ছে, অন্যদিকে যারা দায়িত্ব পালন করছে তাদের উপর আরো চাপ দেওয়া হচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান চালু করা নিয়েও বিভাজন বেড়েছে দেশটিতে। এ ব্যাপারে বামপন্থী ডেমোক্র্যাট দলের নেতা ইয়াইর গোলান বলেন, নেতানিয়াহু, বেন গাভির ও চরমপন্থীদের কারণে আমরা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দিকে এগোচ্ছি, যা অর্থনীতি, বিজ্ঞান ও পুরো দেশকে ক্ষতিগ্রস্ত করবে। এত সব বিভাজনের পর নেতানিয়াহুকে নিজের ব্যক্তিগত আইনি সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে। তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা বিচারাধীন, যদিও এই মামলা বাতিল করতে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 5 মার্চ যুদ্ধের মাঝপথে ট্রাম্প বলেন, হারজগকে আজই নেতানিয়াহুকে ক্ষমা করতে হবে, সে লজ্জাজনক এবং অযোগ্যতার পরিচয় দিয়েছে। এই মুহূর্তে নেতানিয়াহুর মাথায় যুদ্ধ ছাড়া আর কিছুই থাকা উচিত নয়। ট্রাম্প এমন কথা বললেও বাস্তবতা হলো, অক্টোবরের নির্বাচনের আগে এত সব সমস্যার সমাধান কিভাবে করবেন নেতানিয়াহু? শেষ পর্যন্ত তিনি নিজে ক্ষমতায় টিকতে পারবেন কিনা সে সন্দেহ ক্রমেই দানা বাঁধছে। গত 31 মার্চ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ, যা ওই অঞ্চলে আগে থেকে থাকা আরো 3টি রণতরীর সঙ্গে যোগ দেবে। কিন্তু প্রশ্ন হলো, যে প্রেসিডেন্টের নামে এই রণতরী, তার নীতি থেকে কি বর্তমান মার্কিন প্রশাসন আদৌ কোনো শিক্ষা নিয়েছে, নাকি জুনিয়র বুশ আমলের বিশৃঙ্খলা আর কৌশলগত প্রতারণার পুরনো ফর্মুলাতেই এখন ইরানকে ধ্বংসের ছক কষছেন ডোনাল্ড ট্রাম্প? কেন ইরাক যুদ্ধের মতো একই ভুল বারবার করছে ওয়াশিংটন? আর নিজেদের ব্যর্থতা ঢাকতে কেনই বা তারা ডাহা মিথ্যার আশ্রয় নিচ্ছে? যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে রওনা হওয়া সুবিশাল রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ এপ্রিলের শেষে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার 2য় মাসে এই রণতরী সেখানে যাচ্ছে। সিনিয়র বুশ 1991 সালে কুয়েত থেকে ইরাককে বিতাড়িত করার পরেই সামরিক অভিযান থামিয়ে দিয়েছিলেন, কারণ তার কৌশলগত বিনয় ছিল। তিনি জানতেন, বাগদাদ দখল করলে আমেরিকা এক অন্তহীন গোলকধাঁধায় আটকে যাবে। কিন্তু তার ছেলে জর্জ ডব্লিউ বুশের প্রশাসন এই সংযম দেখায়নি। 9/11-এর পর পেন্টাগন ও হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নেওয়া নিউ কনজারভেটিভরা জোর করে মধ্যপ্রাচ্যে পুনর্নির্মাণের চেষ্টা করে, যার ফলে জন্ম নেয় দুটি ভয়ঙ্কর নীতি। সৃজনশীল বিশৃঙ্খলায় স্থপতিরা ভেবেছিলেন পুরনো ব্যবস্থা গুড়িয়ে দিলেই নতুন কিছু তৈরি হবে। 2003 সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ভেবেছিলেন ইরাকে মার্কিন সেনাদের ত্রাণকর্তা হিসেবে বরণ করা হবে।
কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জন্ম নেয় আইএসের মতো ভয়াবহ জঙ্গি গোষ্ঠী। আশ্চর্যের বিষয় হলো আজ ট্রাম্প প্রশাসনকেও একই মিথ্যা বোঝানো হয়েছে যে ইরানিরা বিদেশি হস্তক্ষেপকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবে, কিন্তু তেহরানের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়া লাখো মানুষের প্রতিরোধ প্রমাণ করে তারা মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কতটা ঐক্যবদ্ধ এবং ক্ষুব্ধ। অন্যদিকে কৌশলগত প্রতারণার অংশ হিসেবে 2001 সালে পেন্টাগন অফিস অফ স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স OSI গঠন করে, যার কাজ ছিল বিদেশি গণমাধ্যমে মিথ্যা বা সাজানো খবর ছড়ানো। সমালোচনার মুখে এটি বন্ধ হলেও নাম বদলে এর কাজ ঠিকই চলতে থাকে। বর্তমানে এটি থিয়েটার ইনফরমেশন অ্যাডভান্টেজ ডিটাচমেন্ট নামে পরিচিত। 2002 সালের সেই মিথ্যা খবর ছড়ানোর নীতি আজ ট্রাম্পের যুগে বিকল্প সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা মার্কিন ক্ষমতার একটি হাতিয়ারে পরিণত হয়েছে। গত 1 এপ্রিল ট্রাম্প তার ভাষণে একদিকে দাবি করেন তাদের কৌশলগত লক্ষ্য প্রায় অর্জনের পথে, অন্যদিকে হুমকি দেন ইরানকে পাথরের যুগে পাঠানোর। এই চরম স্ববিরোধী কথার একটাই অর্থ, তার কাছে যুদ্ধ শেষ করার কোনো এক্সিট স্ট্র্যাটেজি নেই। যে নেতার পুরো ভাবমূর্তি বিজয়ের উপর নির্ভরশীল, তার কাছে এই পরাজয় স্বীকার করা চরম অপমানের। তাই সামরিক ব্যর্থতা আড়াল করতে তিনি এইসব শব্দের মায়াজাল বুনছেন। যখন একজন নেতা নিজেই নিজের মতো করে বিজয়ের সংজ্ঞা তৈরি করেন, তখন সেখানে সত্যই হয়ে ওঠে যুদ্ধের প্রথম বলি। মধ্যপ্রাচ্যের পাঠানো আমেরিকার বিশালী রণতরিতাই শক্তির চেয়ে বরং বিশৃঙ্খলার কাছে ইরানের কাছে ধীরে ধীরে নতি স্বীকার করার দৃশ্যটি ফুটিয়ে তুলছে। ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর প্ল্যান্টে সাম্প্রতিক হামলায় ঘিরে বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের মধ্যে এই স্থাপনায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে, যা উদ্বেগ বাড়িয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর প্ল্যান্ট ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত। 1975 সালে জার্মান কোম্পানিগুলো এর নির্মাণ কাজ শুরু করে, কিন্তু নানা কারণে তা দীর্ঘদিন স্থগিত থাকে। পরে রাশিয়ার সহায়তায় 2011 সালে এটি সম্পন্ন হয়। বর্তমানে এখানে একটি রিয়েক্টর চালু রয়েছে। বুশেহর ইউনিট 1 বর্তমানে ইরানের জাতীয় গ্রিডে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। 2029 সালের মধ্যে আরো 2টি ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। এটি মূলত বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হলেও এর ভৌগোলিক অবস্থান এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের কারণে এটি অত্যন্ত সংবেদনশীল একটি স্থাপনা। ইরানের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এই স্থাপনাটি একাধিকবার হামলার শিকার হয়েছে। সর্বশেষ হামলায় প্ল্যান্টের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিরাপত্তা কর্মী নিহত হন এবং পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 4 বার বুশেহর স্থাপনাটিতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া পারমাণবিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বুশেহরে বোমা হামলার ভয়াবহ প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন, যা কেবল ইরানের জন্য নয় বরং আশেপাশে প্রতিবেশী দেশগুলোর জন্য বিপদ ডেকে আনতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো, যদি কোনো হামলা সরাসরি পারমাণবিক চুল্লি বা ব্যবহৃত জ্বালানির সংরক্ষণাগারে আঘাত হানে, তখন বিপুল পরিমাণ তেজস্ক্রিয় কণা বাতাসে ছড়িয়ে পড়তে পারে, যার মাধ্যমে সিজিয়াম-137 এর মতো অত্যন্ত বিপজ্জনক উপাদানও থাকতে পারে। এই তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে বহুদূর পর্যন্ত ছড়িয়ে মাটি, খাদ্য এবং পানীয় জল দূষিত করতে পারে, ফলে মানুষের শরীরে দ্রুত ক্ষতি হতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA দীর্ঘদিন ধরেই বুশেহর কেন্দ্রকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়ে আসছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি সতর্ক করে বলেন, এই কেন্দ্রে সরাসরি হামলা হলে অত্যন্ত উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব ইরানের বাইরেও ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেন, যদি বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শীতলীকরণ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে, তাহলে রিয়েক্টর গলে যেতে পারে, যা একটি ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার জন্ম দেবে। এমন পরিস্থিতিতে কয়েকশো কিলোমিটার এলাকা খালি করতে হতে পারে এবং মানুষকে নিরাপদ রাখার জন্য জরুরি স্বাস্থ্য ব্যবস্থা নিতে হবে। বুশেহর পারমাণবিক কেন্দ্রকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ হলো সমুদ্রের পানি দূষণের সম্ভাবনা। পারস্য উপসাগর বেশি গভীর নয়, তাই তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়লে তা দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারে এবং মারাত্মক প্রভাব ফেলতে পারে সামুদ্রিক প্রাণী ও পরিবেশের উপর।
পাশাপাশি আরেকটি গুরুতর সমস্যা হলো পানীয় জলের সংকট। উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগই সমুদ্রের পানি লবণ মুক্ত করে পান করে, কিন্তু এই পরিশোধন ব্যবস্থা তেজস্ক্রিয় পদার্থ বের করতে পারে না। তাই সমুদ্র দূষিত হলে পানীয় জলের সরবরাহ দ্রুত ভেঙে পড়তে পারে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, বসিহরে বড় ধরনের হামলা হলে পুরো উপসাগর অঞ্চলে পানির সংকট দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যে পানির অভাব দেখা দেবে এবং স্বাভাবিক জীবনযাত্রা থেমে যেতে পারে সম্পূর্ণভাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পারমাণবিক স্থাপনায় হামলা চালানো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। জেনেভা কনভেনশনের প্রোটোকল 1 এর 56 নং অনুচ্ছেদ অনুযায়ী বিপজ্জনক শক্তি ধারণকারী স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ, কারণ এমন হামলায় ব্যাপক প্রাণহানি ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনে বেসামরিক স্থাপনা এবং সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বজায় রাখাও বাধ্যতামূলক। বুশেহর যেহেতু বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, তাই এটিকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। বিশ্লেষকদের মতে 1986 সালের ইউক্রেনের চেরনোবিল এবং 2011 সালে জাপানের ফুকুশিমা দুর্ঘটনা দেখিয়েছে পারমাণবিক বিপর্যয়ের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। তাই বুশেহর কেন্দ্রকে ঘিরে চলমান হামলার পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।